সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমাদের ডিসকভারি টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানে ডিসকভারি ফোকাসে। আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট কথা সাহিত্যিক, কবি, বিশিষ্ট চলচ্চিত্রকার ব্যক্তিত্ব মিলন চৌধুরীকে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি ভালো আছো? যেহেতু আপনি একজন কবি, কথা সাহিত্যিক, বিশিষ্ট চলচ্চিত্রকার ব্যক্তিত্ব ও ছোট পর্দার অভিনেতা, জাতীয় উন্নয়নে চলচ্চিত্র শিল্প কতটুকু ভূমিকা রয়েছে? আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই ডিসকভারি টেলিভিশন 24-কে যে আমাকে আজকে আপনাদের এই সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ধন্যবাদ জানাই দর্শক মণ্ডলীকে যারা আজকে টিভির সামনে বসে বা বিভিন্ন জায়গা থেকে আজকে এই অনুষ্ঠানটা দেখছে। কি প্রশ্ন করেছিলে তুমি যেন? জাতীয় উন্নয়নে চলচ্চিত্র শিল্প কতটুকু ভূমিকা রয়েছে? জাতীয় উন্নয়নে চলচ্চিত্র ভূমিকা তো অনেকই রয়েছে, যেটা বলে শেষ করা যাবে না। আমরা ছোটবেলা থেকেই চলচ্চিত্র দেখে দেখেই বড় হয়েছি। এটাই আমাদের বিনোদনের একমাত্র মাধ্যম ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আগের ও বর্তমান নাটকের সিনেমার মধ্যে কি পার্থক্য দেখতে পান? আগে এবং বর্তমান নাটকের মধ্যে পার্থক্য যদি খুঁজতে চাও তাহলে আমি বলবো যে বিশাল পার্থক্য আছে। আগের নাটকের যে পার্থক্যগুলো আর এখনকার নাটকের যে পার্থক্যগুলো, আগেকার যে নাটকগুলো তৈরি হতো সেই নাটকগুলো খুবই সুন্দর হিস্ট্রি থাকতো। এর যে নাটকের যে স্ক্রিপ্টগুলো থাকতো সেই স্ক্রিপ্টগুলো এত সুন্দর থাকতো যে পরিবার নিয়ে সপরিবারে দেখা যেত। আমি একটা এক্সাম্পল দিই। আগে যখন নাটক হতো, আমি জানি না তোমাদের বয়স কত ছিল, যেমন অয়ময়, এইসব দিন রাত্রি, সকাল সন্ধ্যা, এই সমস্ত বিভিন্ন সুন্দর সুন্দর বাংলাদেশের নাটক হতো। আমি যখন কলকাতায় যেতাম, ইন্ডিয়াতে যেতাম, তখন আমার বন্ধু বান্ধবরা বলতো যে তোদের দেশের নাটকগুলো দেখার জন্য আমাদের বাসার মা দিদিরা বসে থাকতো যে কখন নাটকগুলো শুরু হবে। আর এখনকার যে নাটকগুলো যেগুলো হচ্ছে সেই নাটকগুলো আমরা আসলে কেউ চোখ বোলাতে যাচ্ছি না। কারণ চাচ্ছি না এই জন্যই যে মানটা অনেক খারাপ হয়ে গেছে। নাটকের মানটা অনেক খারাপ হয়ে গেছে, নাটকের স্ক্রিপ্ট খারাপ হয়ে গেছে, সেই রকম ইনভেস্টমেন্ট নাই, সেই রকম শিল্পী নাই বলবো না, শিল্পী এখন আছে কিন্তু সেই শিল্পীগুলোকে প্রপার ওয়াইজ ব্যবহার করা হচ্ছে না, যার জন্য নাটকের মানগুলো খারাপ হয়ে যাচ্ছে। ইদানিং চলচ্চিত্রে অশ্লীলতা বেড়ে গেছে, রুচিশীল চলচ্চিত্রে নির্মাণে আপনাদের কি ভূমিকা রয়েছে? চলচ্চিত্রে অশ্লীলতা বেড়ে গেছে ইদানিং কথাটা তোমার ভুল। ইদানিং না, আমি বলবো মাঝপথে খারাপ হয়েছিল চলচ্চিত্রের অশ্লীলতা। মাঝপথে মানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যে চলচ্চিত্রগুলো আমি বলবো যে আমি বহু সিনেমায় অভিনয় করেছি, বহু নাটকে অভিনয় করেছি। তো সেই সময় আমরা পরিবার নিয়ে দেখতে পাতাম, অনেক সুন্দর সুন্দর সিনেমা হতো। ইন্ডিয়ার অপুর সংসার তো এমন কেউ নাই যে বাংলাদেশে দেখেনি বা ভারতবর্ষে দেখেনি, সবাই দেখেছে অপুর সংসার, পরিবার নিয়ে দেখা যেত। তারপরে ইন্ডিয়াতে অনেক ভালো ভালো সিনেমা হতো, উত্তম সুচিত্রা, সাগরিকা, পথে হলো দেরি। বাংলাদেশে অনেক ভালো ভালো সিনেমা হতো, যেমন ধরো যে একটু মনে কম পড়ছে আমার, যেমন সুভাষ দত্ত, ওনার অনেক ভালো ভালো সিনেমা এসেছে, ময়নামতি, তারপরে এরকম অনেক ভালো ভালো সিনেমা হতো। ইদানিংকালের না, মাঝপথের যে সিনেমাগুলো হয়েছে সেই সিনেমাগুলো হয়েছে কি ব্যবসা ভিত্তিক সিনেমা হয়েছে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দেই, যেমন আমাদের মমতাজ আবার একটা গান আছে,
যে রাহুল কাটিং চুল শাটিং, কানে পড়ছে দুল, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে পাঙ্কু আবুল। এখন একটা প্রডিউসার যদি একটা পরিচালককে বলে যে আমার এই গানটা দিয়ে একটা সিনেমা বা একটা নাটক তৈরি করতে হবে, তো তখন ওই প্রডিউসার ওই পরিচালক ওইভাবেই একটা যারা স্ক্রিপ্ট লাগে তাদেরকে বলে যে এইভাবে করে একটা আমাকে ইয়ে করে দেন, কারণ ওটার গানের সঙ্গে নাটক বা সিনেমার মিল রাখতে হবে। তো মিল রাখতে তুমি যখন এই ধরনের গান যখন ইউজ করবে তখন ওই ইয়েটা নাটকটা তো ওই ধরনেরই হবে, ওর থেকে ভালো কিছু আশা করতে তো পারো না। ওই ধরনের হয়তো এই গানগুলো অনেক লোকে শুনছে, ঠিক আছে শুনছে, কিন্তু ওই গানের সঙ্গে সিকোয়েন্স, বিভিন্ন সিনারি, বিভিন্ন কথা, বিভিন্ন অ্যাক্টিং যেগুলো আসতেছে, তো সেই অ্যাক্টিংগুলো তো সবাই দেখতে চাইবে না, এই গানগুলো সবাই শুনতে চাইবে না। তোমার বাবা মাও এই রাহুল কাটিং চুল শাটিং, কানে পড়ছে দুল, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে পাঙ্কু আবুল, এই পাঙ্কু আবুল এই কথাগুলো শুনতে চায় না। অনেক অনেক সুন্দর সুন্দর কথা, মার্জিত জিনিসপত্র দেখতে চায়, আর এটা মাঝপথে ছিল। আর এখন যে সিনেমাগুলো হচ্ছে, যে নাটকগুলো হচ্ছে, সেগুলো অনেক উন্নত মানের হচ্ছে, অনেক ভালো ভালো প্রডিউসার আসছে, অনেক ভালো ভালো পরিচালক আসতেছে। তারা ওই আজে বাজে নাটক সিনেমা আর করতে চায় না, তারা চায় যে আপনারা ভালো ইনভেস্ট করেন, আমি একটা ভালো সিনেমা তৈরি করে দিব বা ভালো একটা নাটক তৈরি করে দিব, এবং হচ্ছেও তাই। দেখো আমি বলি যে আমি কয়টা নাটকে অভিনয় করেছিলাম, বিখ্যাত পরিচালক লালনু চৌধুরী, ধাঙ্গর, আপন্যাস, তারপরে বনসাই, এরকম অনেক নাটকে আমি অভিনয় করেছি। সেই নাটকগুলো সত্যি ফ্যামিলি নিয়ে দেখার মতো, কিছু মেসেজ আছে। যেমন ধাঙ্গর নাটকটাতে এই যে পাল বংশ যে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে, হিন্দুদের পাল বংশের কাজ কি, এই যে মাটির মৃৎশিল্প, এই মৃৎশিল্পকে কিভাবে বাঁচিয়ে রেখেছে, কিভাবে মৃৎশিল্প তৈরি হয়, এগুলো তারা সুন্দরভাবে ওই নাটকে তুলে ধরেছে। সুন্দরভাবে শুরু থেকে কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে পোড়াচ্ছে, বাজারে বিক্রি হচ্ছে, তাদের অভাবটা কিরকম, ঠিক যেন আমার কাছে যেন মনে হচ্ছে অপুর সংসারের মতো, এরকম একটা নাটক। তো এইরকম নাটক সিনেমা এখন তৈরি হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। সরকারের কাছে আপনাদের কি চাওয়া আছে চলচ্চিত্র বিষয় নিয়ে? দেখো, সরকারের কাছে চাওয়া তো আমাদের বলতে, আমরা তো অভিনেতা বা প্রডিউসার, আমরা ইনভেস্ট করি, পরিচালক নাটকটাকে তৈরি করে, কিন্তু ঘটনা হলো যে সরকারের কাছে চাওয়ার তো বহুত কিছু আছে। একটা জিনিস সবাই আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের যে নাটক এবং সিনেমাগুলো তৈরি হয়, সেগুলোর যে পিকচারের ক্লিয়ারনেস, সৌন্দর্যটা, এটা কিন্তু ওই ইন্ডিয়ার একটা সিনেমা আর ইন্ডিয়ার একটা নাটকের ভিতরে যতটুকু ক্লিয়ার দেখা যায়, কত পরিষ্কার, একদম ডিজিটাল, অত্যাধুনিক ক্যামেরা দিয়ে, অত্যাধুনিক মেশিন দিয়ে, অত্যাধুনিক ল্যাবে সেগুলোকে করা হয়, এডিট করা হয়। কিন্তু এখানে তো সেই ধরনের ফ্যাসিলিটি নাই আমাদের, আর সে ধরনের পরিবেশও নাই, সে ধরনের যন্ত্রপাতি নাই। কাজে একটা পরিচালকের দোষ দিয়ে কোনো লাভ নেই। পরিচালক সুন্দর পরিচালনা করতে চায়, মেকিং করতে চায়, সুন্দর সুন্দর মেকিং করতে চায়। যেমন ইদানিং আমি একটা পরিচালকের নাম ছিল, খুব বিখ্যাত পরিচালক, রাকায়েত রাব্বি, সেদিন ঝড়ের রাতে, এত সুন্দর মেকিং, এত সুন্দর ক্যামেরার কারসাজি, পরিচালকের পরিচালনা, আমি সত্যি মুগ্ধ হয়েছি, অনেক মুগ্ধ হয়েছি আমি। কয়েকদিনের মধ্যে আপনার একটা কবিতার বই প্রকাশিত হচ্ছে, সেই বইটি আমরা কবে নাগাদ পাবো? আমি বুঝতে পেরেছি, তুমি যখন অনেক বড় লিস্ট নিয়ে বসছো, তখনই আমি বুঝতে পেরেছি যে অনেক প্রশ্ন তুমি আমাকে করবা। আমার একটা কবিতার বই, হ্যাঁ, আমার একটা কবিতার বই প্রকাশিত হচ্ছে, খুব অল্প দিনের ভিতরে কাজ শেষ হয়ে গেছে। কবিতা যে কোনো একটা বই বের করতে হলে অনেক প্রসেসের ভিতরে এটা আসতে হয়। যেমন এটাকে প্রথমে প্রিন্ট করতে হয়, বানান দেখতে হয়, এটাকে অনেক কিছু
এটা অনেক কিছু আছে এর ভেতরে। এটাকে সাজাতে হয়, আবার এটাকে তারপর প্রেসে দিতে হয়, প্রেস এটাকে আবার বিভিন্নভাবে সাজায়, তারা তৈরি করে, আবার বইয়ের প্রচ্ছদ তৈরি করতে হয়। তো এটা করতে করতে সময় লাগে। তা আমি আশা করতেছি এটা সব কমপ্লিট হয়ে যাবে, বইটা বাজারে আসবে এবং মানুষের হাতে পৌঁছাবে বলে আমি আশা করি। বিশিষ্ট লেখক, অভিনেতা আমাদের হুমায়ুন আহমেদ স্যারের সাথে আপনার একটা খুবই ভালো সম্পর্ক। তো আপনি কি ওনার সাথে কোনো কাজ করেছেন কিনা? আমি শুধু বিশিষ্ট লেখক আমি বলবো না, বিশিষ্ট পরিচালক বলবো না, উনি একজন বিশিষ্ট কথা সাহিত্যিক এবং কথার জাদুকর। ওনার একটা বই যে একবার পড়বে সে আবারও খুঁজবে উনি আবার নতুন কি বই বের করলেন, এবং মানুষ মুখিয়ে থাকতো ওনার পরবর্তী বই পাওয়ার জন্য যে হুমায়ুন আহমেদের কি বই বেরিয়েছে। এই হুমায়ুন আহমেদের বই স্কুল কলেজের ছেলেরা বেশি পড়তো, কারণ পড়তে পড়তে আসক্ত হয়ে যেত। ওই একবার পড়তে শুরু করলে শেষ না করা পর্যন্ত ওই বইটাই পড়তে থাকতো। এমনই একটু জাদুকর লেখক ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল ওনার একটা ছবিতে আমি অভিনয় করেছিলাম। ছবিটার নাম ছিল, এই ছবিটা অনেকে দেখেছে, হ্যাঁ, এইখানে আমি বলবো যে উনি যে ছবিটা তৈরি করেছিলেন আমার কাছে মনে হয় এর থেকে ভালো ছবি বাংলাদেশে আর তৈরি হয়নি। আগুনের পরশমণি, এই আগুনের পরশমণি ছবি বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যে দেখেনি। আমারই অনেকই পরিচিত আত্মীয় স্বজন আমাকে বাসায় এসে বলছে আপনার একটা ছবি অভিনয় করেছেন, আমি দেখলাম হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি, খুব ভালো লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই ছবিতে অভিনয় করেছেন। আমার কাছে তখন খুব প্রাউড ফিল হতো যে আমি হুমায়ুন আহমেদ সাহেবের একটা ছবিতে অভিনয় করেছি এবং মানুষ এসে আমাকে বাহবা দিচ্ছে, বলছে ছবিটা খুব ভালো হয়েছে। আসলে ছবিটা অনেক যত্ন করে, অনেক সুন্দর করে, খুবই ভালো করে তৈরি করেছে। এই ছবির মতো ছবি আমি বহু ছবিতে অভিনয় করেছি, বাংলা চলচ্চিত্রে বহু ছবিতে অভিনয় করেছি, কিন্তু এত সুন্দর ছবি আমার লাইফে আমি দেখিনি। বাংলাদেশে তো এখন অনেক ভালো পরিচালক আছে, তো তাদের সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। বাংলাদেশে অনেক ভালো পরিচালক আছে যাদের কথা বলে শেষ করা যাবে না, কিন্তু বাংলাদেশে এই পরিচালকদের কিছু সমস্যা আছে। সমস্যাটা বলতে যে আপনি পরিচালককে বলতেছেন যে আমার একটা নাটক তৈরি করে দিতে হবে, আমি আপনাকে 3 লাখ টাকা দিব, কিন্তু এই নাটকটা তৈরি করতে কলাকৌশলী আপনারা হয়তো জানেন না যে আজকাল যে সমস্ত শিল্পী আছে যারা আগে 20,000 টাকা দিয়ে 30,000 টাকা দিয়ে যাদেরকে অভিনয় করানো হতো, তারা কিন্তু অনেক শিল্পী আছে যারা 1 লাখ টাকার নিচে এখন আর অভিনয় করা হয় না, করে না। অনেক শিল্পী আছে যাদের 3 মাস 4 মাস আগে কোনো সিরিয়াল পাওয়া যায় না, তিনি শিডিউল দিতে পারে না, কারণ তারা বিভিন্ন জায়গায় বুকড। একটা জায়গায় হয়তো আমি অভিনয় করতেছি, আমাকে তো সেই জায়গায় প্রতিদিন শিডিউল পড়তেছে, একদিন পর একদিন শিডিউল পড়তেছে। এখন তার শিডিউল শেষ না হলে তো আমাকে সে তো ছাড়বে না, তার কাছে তো আমি ওয়াদাবদ্ধ, তার সঙ্গে আমি কন্ট্রাক্ট করেছি, তার কাছে তো আমি টাকা নিয়েছি। তো কাজেই এই ভালো ভালো আর্টিস্টকে পাওয়া যাচ্ছে না, 1 নম্বর কথা। আর যে টাকা একটা প্রডিউসার দিচ্ছে একটা পরিচালককে, যে 3 লাখ টাকা দিলাম, এই টাকার মধ্যে আপনাকে শেষ করতে হবে আমার নাটকটা। একটা ভালো নাটক করতে হলে এখন মিনিমাম 5 লাখ 6 লাখ টাকা লাগে। তো এখন 3 লাখ টাকা দিয়ে উনি কিভাবে করবে? তো 3 লাখ টাকা করতে হলে ওনাকে ওই রকমই হয়তো কোনোদিন অভিনয় করেনি ওই রকম একটা আর্টিস্টকে আনতে হবে, বিনা বসে আর্টিস্টকে খুঁজতে হবে, হয়তো 2-1টা যে মেইন ক্যারেক্টারে ভালো আর্টিস্ট রেখে বাকি আর্টিস্টগুলো সব নতুন আর্টিস্টকে দিয়ে করাতে হবে। তাতে কি হবে? নাটকটা সুন্দর হবে না। ওইভাবে যেভাবে পরিচালক চেয়েছিল সেভাবে ফুটে তুলতে পারবে না। আর যদি সব ভালো আর্টিস্ট নেওয়া হয় তাহলে দেখা যাবে যে আর্টিস্টদের পিছনেই তো মিনিমাম 3 লাখ টাকা 4 লাখ টাকা চলে যাবে। কয়েকদিন আগে আপনার হচ্ছে অভিনীত এবং প্রযোজিত একটি টেলিফিল্ম, সেই দিন ঝড়ের রাতে যে টেলিফিল্মটা আপনার হচ্ছে প্রকাশিত হচ্ছে, তো সেইটা মানে আপনি এটা কি বাহিরের জন্য তৈরি করেছেন কিনা? এটা তুমি কিভাবে জানলে যে এটা বাহিরের জন্য তৈরি হচ্ছে? মানে ওইটার গল্পটা অনেকটা
আমেরিকায় তুমি জেনেছো, হ্যাঁ, সামাও তোমরা মিডিয়ার লোক, তোমরা হ্যাঁ। জেনেছো যেভাবে জেনেছো। আর হ্যাঁ, এটা সত্য কথা। হ্যাঁ, সেদিন আমি কয়েকদিন আগে একটা টেলিফিল্ম আমি অভিনয় করেছি, সেখানে টিভি অফিসার হিসেবে অভিনয় করেছি, নায়িকা চমক ছিল। টেলিফিল্মটা যে পরিচালনা করেছে রাকায়েত রাব্বি, সে একজন খুব বিখ্যাত পরিচালক। আমার দৃষ্টিতে আমি তার সঙ্গে প্রথম কাজ করেছি, যে ইয়াং ছেলে, বেশি বয়স না, আমার হিসেবে 25-26-27 বছর বয়স হবে, কিন্তু এত সুন্দর এবং এত নিখুঁত তার পরিচালনা, আর ক্যামেরার কারুকার্য এত সুন্দর, এবং অনেক ভালো ক্যামেরা দিয়ে তারা এই ছবিটা শুটিং করেছে। আমি দেখেছি তাদের কাছে সব ধরনের মাল মেটেরিয়াল ছিল। মানে একটা সুন্দর নাটক করতে হলে যত রকম ক্যামেরা বা লাইটিং, আনুষঙ্গিক জিনিসপত্র যা যা লাগে সব কিছু আমি দেখেছি, ছিল, অত্যাধুনিক ছিল। হয়তো তারা ব্যক্তিগতভাবে কিনেছে বা ভাড়া করেছে, এবং আমার খুব ভালো লেগেছে। আমি আশা করি ছবিটা মূলত ইটালি, ফ্রান্স, বিভিন্ন দেশে এটা প্রদর্শিত হবে, দেশের বাইরে। আজকাল তুমি জানো না যে আজকাল অনেক ছবি তৈরি হচ্ছে, যে ছবিগুলো বাংলাদেশে টিভিতে দেখানো হচ্ছে না, কারণ টিভিতে মানুষ দেখে না, খুব কম দেখে আজকাল টিভি, আর টিভিতে এরকম ভালো নাটকও যায় না। এবং আশা করবো আমি টিভি চ্যানেলগুলোকে বলবো যে আপনারা ভালো ভালো নাটক এগুলো আপনারা কিনে নেন, এগুলো অনুসন্ধান করেন, তাদের কাছ থেকে নিয়ে আপনারা টিভিতে এগুলো মানুষকে দেখানোর চেষ্টা করেন। এখন অনেক ভালো ভালো নাটক হচ্ছে, যে নাটকগুলো তারা কি করতেছে, বাহিরে বিভিন্ন শোতে প্রদর্শিত হচ্ছে এবং পুরস্কারও নিয়ে আসতেছে। কয়দিন আগে আমি জানি একটা নাটক, সম্ভবত সেটা হাওয়াই মিঠাই, একটা নাটক ইটালিতে, ফ্রান্সে, বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়েছে এবং পুরস্কৃত হয়েছে। আমার কাছে অনেক গর্ব লাগে, খুব ভালো লাগে যে এই নাটকগুলো বাহিরে প্রদর্শিত হচ্ছে। আমি আশা করি এই নাটকগুলো বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দেওয়া হবে। আমাদেরকে দিয়ে তোমরা কিছু কথা বলাচ্ছ, যেমন আমি একটা এক্সাম্পল দিই, তোমার শেষের দিকে একটা এক্সাম্পল দিই। আমি শুধু বাংলাদেশ বলবো না, ভারতবর্ষের শ্রেষ্ঠ একজন অভিনেতা ছিলেন, তার নাম তোমরা সবাই জানো, সবাই চিনো, আনোয়ার হোসেন। এই আনোয়ার হোসেন কিছুদিন আগে ধুকে ধুকে টাকার অভাবে মরে গেছে, তার কাছে চিকিৎসার টাকাও ছিল না। কিন্তু আনোয়ার হোসেন সিরাজদৌল্লা নাটক একটা সিনেমা করে গেছে। এই সিনেমা ইন্ডিয়া কয়েকবার চেষ্টা করেছে এইরকম করার জন্য, কিন্তু করতে পারেনি। তোমরা হয়তো জানো যে আনোয়ার হোসেনের সিরাজদৌল্লা করার জন্য বহু চেষ্টা করেছে ইন্ডিয়া এই বাংলাদেশের এই সিরাজদৌল্লা করতে পারে না। আমার কাছে দেখে মনে হয়েছে কি জানো, যে প্রকৃতই তাকে সিরাজদৌল্লা মনে হয়েছে, যে সেই সিরাজদৌল্লাই এই সিরাজদৌল্লা এত সুন্দর অভিনয় করেছিল। কিন্তু সেই লোকটা কি হলো, লাস্টে ধুকে ধুকে মরল। তার ছেলে মেয়েরা সবাই শিক্ষিত, সব মেয়েরা সব আমেরিকায় থাকে, কিন্তু সে এখানে একা জীবনটা তার দিতে হলো। তো আমি চাই যে আমরা যারা এই জগতে আছি, তারা যেন ভবিষ্যতে মানুষের কাছে, সরকারের কাছে, সবার কাছে যেন আমরা একটু সাহায্যের হাত পাই, যেন আমরা ভবিষ্যতে যেন আমাদেরকে ধুকে ধুকে মরতে না হয়। এটাই আমার শেষ কথা। ডিসকভারি 24-কেও আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, যে আজকে আমাদের মতো শিল্পীকে তোমরা এখানে নিয়ে আসতেছো। সুপ্রিয় দর্শক শ্রোতা, কথা বলতে বলতে আমাদের সময় প্রায় শেষের দিকে। কোনো এক অনুষ্ঠানে এমন একজন বিশিষ্ট অন্য কোনো শিল্পীদের নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হব। নুরুন্নাহার আক্তার জলি। আজকের মতো আল্লাহ হাফেজ।